গল্পের সওদাগর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমরা শুনব সত্যজিৎ রায়ের গোয়েন্দা ফেলুদার রহস্য অ্যাডভেঞ্চার গোরস্থানের সাবধান পর্ব ১। রহস্য রোমাঞ্চ উপন্যাসিক জটায়ু ওরফে লালমোহন গাঙ্গুলির লেখা গল্প থেকে বম্বের ফিল্ম পরিচালক পুলক ঘোষালের তৈরি ছবি কলকাতার প্যারাডাইস সিনেমায় জুবলি করার ঠিক ৩ দিন পরে বিকেলবেলা উৎকট সারেগামা হর্ন বাজিয়ে একটা সেকেন্ড হ্যান্ড মার্ক টু অ্যাম্বাসেডর গাড়ি আমাদের বাড়ির সামনে এসে দাঁড়ালো। আমরা জানতাম যে লালমোহন বাবু একটা গাড়ি কেনার তাল করছেন, কিন্তু ঘটনা যে এত চট করে ঘটে যাবে সেটা ভাবনি। অবশ্য শুধু যে গাড়ি কেনা হয়েছে তা নয়, তার সঙ্গে একটি ড্রাইভারও রাখা হয়েছে, কারণ লালমোহন বাবু গাড়ি চালাতে জানেন না, এমনকি শেখার ইচ্ছাটাও নেই। একথা তিনি এতবার আমাদের বলেছেন যে শেষটায় একদিন ফেলুদাকে বাধ্য হয়ে জিজ্ঞেস করতে হলো, কেন মশাই শিখবেন না কেন? তাতে লালমোহনবাবু বললেন যে বছর ৫ আগে নাকি এক বন্ধুর গাড়িতে শিখতে আরম্ভ করেছিলেন। ২ দিন শিখে থার্ড দিনে একটা চমৎকার গল্পের প্লট মাথায় নিয়ে ফার্স্ট গিয়ার থেকে সেকেন্ড গিয়ারে যেতে গাড়িটা এমন হ্যাচকা টান মারল যে প্লটের খেয়েই বেমালুম হাওয়া। সে আফসোস আমার আজও যায়নি মশাই। সাদা শার্ট আর খাকি প্যান্ট পরা ড্রাইভার নেমে এসে দরজা খুলে দিতে লালমোহনবাবু একটা ছোট্ট লাফ দিয়ে রাস্তায় নামতে গিয়ে ধুতির কোঁচায় পা আটকে খানিকটা বেসামাল হলেও তার মুখ থেকে হাসিটা গেল না। ফেলুদা কিন্তু গম্ভীর। ৩ জনে ঘরে এসে বসার পর সে মুখ খুলল। আপনার ওই বিটকেল হর্নটা পাল্টিয়ে সাধারণ সভ্য হর্ন না লাগানো পর্যন্ত রজনী সেন রোডে ও গাড়ির প্রবেশ নিষেধ। জটায়ু জিভ কাটলেন। আমি জানতুম ব্যাপারটা একটু রিস্কি হয়ে যাচ্ছে। যখন ডিমনস্ট্রেট করলে না, তখন লোভ সামলাতে পারলুম না। জাপানি জানেন তো, কান ফাটানি হাড় জ্বালানি, বলল ফেলুদা। আপনার উপর হিন্দি ফিল্মের প্রভাব এতটা পড়বে সেটা ভাবতে পারিনি, আর রংটাও ইকুয়ালি পীড়াদায়ক, মাদ্রাজি ফিল্ম মার্কা। লালমোহনবাবু কাতরভাবে হাত জোর করলেন। দোহাই মিস্টার মিত্তির, হর্ন আমি কালই চেঞ্জ করছি, কিন্তু রংটা রাখতে দিন। গ্রিনটা বড়ই সুদি। ফেলুদা হাল ছেড়ে দিয়ে চায়ের অর্ডার দিতে যাচ্ছিল, লালমোহনবাবু বাধা দিয়ে বললেন, ওটা এখন বাদ দি, আগে চলুন একবারটি চক্কর মেরে আসি। আপনাকে আর তোপসে বাবুকে না চড়ানো অবধি আমার ঠিক স্যাটিসফ্যাকশন হচ্ছে না। বলুন কোথায় যাবেন? ফেলুদা আপত্তি করল না, একটু ভেবে বলল, তোপসেকে একবার চাণকের সমাধিটা দেখিয়ে আনবো ভাবছিলাম। চাণক? জব চাণক? না, তবে চাণক আরও আছে নাকি? আরও নিশ্চয়ই আছে, তবে কলকাতার প্রতিষ্ঠাতা চাণক একজনই। তাই তো, মানে তার নাম জব নয়, জব। জব হলো কাজ আর চাকরি, আর জব হলো নাম। যে ভুলটা আর ৫ জনে করে সেটা আপনি করবেন কেন? এখানে বলে রাখি, ফেলুদার লেটেস্ট নেশা হলো পুরানো কলকাতা। ফ্যান্সি লেনে একটা খুনের তদন্ত করতে গিয়ে ও যখন জানল যে ফ্যান্সি হচ্ছে আসলে ফাঁসি, আর ওই অঞ্চলে ২০০ বছর আগে নন্দকুমারের ফাঁসি হয়েছিল, তখন থেকেই নেশাটা ধরে। গত ৩ মাসে ও এই নিয়ে যে কত বই পড়েছে, ম্যাপ দেখেছে, ছবি দেখেছে, তার ইয়ত্তা নেই। অবশ্য এই সুযোগ আমারও অনেক কিছুই জানা হয়ে যাচ্ছে, আর তার বেশিরভাগটা হয়েছে ভিক্টোরিয়া মেমোরিয়ালে দুটো দুপুর কাটিয়ে। ফেলুদা বলে, দিল্লি আগ্রার তুলনায় কলকাতা খোকা শহর হলেও এটাকে উড়িয়ে দেওয়া মোটেও ঠিক নয়। এখানে তাজমহল নেই, কুতুব মিনার নেই, যোধপুর জয়সলমীরের মতো কেল্লা নেই, বিশ্বনাথের গলি নেই, এসবই ঠিক। কিন্তু ভেবে দেখ তোপসে, একটা সাহেব মশা মাছি সাপ ব্যাং বনবাদার ভরা মাঠের এক প্রান্তে গঙ্গার ধারে বসে ভাবল এখানে সে কুটির পত্তন করবে, আর দেখতে দেখতে বনবাদার সাফ হয়ে গিয়ে সেখানে দালান উঠল।
রাস্তা হলো। রাস্তার ধারে লাইন ধরে গ্যাসের বাতি বসল। সেই রাস্তায় ঘোড়া ছুটল, পালকি ছুটল। আর ১০০ বছর যেতে না যেতেই গড়ে উঠল এমন একটা শহর, যার নাম হয়ে গেল সিটি অব প্যালেজেস। এখন সে শহরের কি সিঁড়ি হয়েছে সেটা কথা নয়, আমি বলছি ইতিহাসের কথা। শহর রাস্তার নাম পাল্টে এরা সেই ইতিহাস মুছে ফেলতে চাইছে। কিন্তু সেটা কি উচিত, বা সেটা কি সম্ভব? অবশ্য সাহেবরা তাদের সুবিধের জন্যই এত সবকিছু করেছিল। কিন্তু যদি না করত, তাহলে ফেলুমিত্তির এখন কি করত ভেবে দেখ। ছবিটা একবার কল্পনা করে দেখ, তোর ফেলুদা প্রদোষচন্দ্র মিত্র, প্রাইভেট ইনভেস্টিগেটর, খাড়ে কলম গুজে পৃষ্ঠে কোনো জমিদারি সেরেস্তায়, যেখানে ফিঙ্গারপ্রিন্ট বললে বুঝবে টিপসই। বিবিটি বাঘ, যার নাম ছিল ডালহৌসি স্কোয়ার, যে ডালহৌসি আমাদের দেশের লাট সাহেব হয়ে এসে গপাগপ রাজ্য গিলেছে, আর সেই সঙ্গে প্রথম রেলগাড়ি আর প্রথম টেলিগ্রাফ চালু করেছে। সেই বিবিডি বাগে ২০০ বছরের পুরানো সেন্ট জন চার্চের কম্পাউন্ডে কলকাতার প্রথম ইটের বাড়ি। জবচা আমাকে সমাধি দেখে লালমোহন বাবু যদিও বললেন থ্রিলিং, আমার কিন্তু মনে হলো সেটা আকাশে মেঘের ঘনঘটা, আর সেই সঙ্গে একটা গুরুগম্ভীর গর্জনের জন্য। সমাধির গায়ে একটা মার্বেলের ফলকের দিকে কিছুক্ষণ চেয়ে থেকে ভদ্রলোক বললেন, এ তো দেখছি যৌব নয় মশাই, জোবাস। ব্যাপারটা কি বলুন তো? জবস হল ল্যাটিন জবের ল্যাটিন সংস্করণ, বলল ফেলুদা। পুরো লেখাটাই ল্যাটিনে, সেটা বুঝতে পারছেন না? ল্যাটিন ফ্যাটিন জানি না মশাই, ইংরেজি নয় এটাই বুঝতে পারছি। নামের ওপর ডিওএম লেখা কেন? ডিওএম হচ্ছে ডমিনস অমিনিয়ম ম্যাজিস্ট্রেট, অর্থাৎ ঈশ্বর সকলের কর্তা। আর তার নিচে যে কথাগুলো রয়েছে তার প্রতি আপনার দৃষ্টি আকর্ষণ করি। মারমর, মর্মর শোধ জানেন তো, সে মর্মর আর এই মারমরে একই জিনিস, মার্বল। আরো মজা হচ্ছে এই যে মর্মর কথাটা সংস্কৃত নয়, ফরাসি, অথচ সৌধ হল সংস্কৃত। এভাবে সংস্কৃত ফরাসি, সংস্কৃত আরবি আমরা দিব্যি জোড়া লাগিয়ে চালিয়ে দেই। যেমন ছলা পরামর্শ, ছলা হল সলাহ, অর্থাৎ পরামর্শ, ফার্সি কথা। পরামর্শ সংস্কৃত বা কাগজপত্র, কাগজ আরবি, পত্র সংস্কৃত। তারপর আবার ফেলুদার লেকচার শেষ হলো না, কারণ তার কথা নেই বার্তা নেই, উঠল এমন এক ধুলো ঝড়। জটায়ু বললেন প্রলয়ঙ্কর, যেমন আমি আর কোনোদিন দেখিনি। আমরা পড়ি কি মরি করে লালবাবুর সবুজ অ্যাম্বাসেডরে গিয়ে উঠলাম, আর ড্রাইভার হরিপদবাবু গাড়িটা ছুটিয়ে দিলেন এসপ্ল্যানেডের দিকে। এ প্রথম দেখলাম ধুলোর জন্য অক্টাথুরি শহীদ মিনারটা আর দেখা যাচ্ছে না। হাওয়ার তেজ কত বুঝতে পারছি না, কারণ গাড়ির কাচ তুলে দেওয়া হয়েছে। তবে এটা দেখলাম যে চানাচুরওয়ালারা যে সরু লম্বা বেতের মোড়ার মতো স্ট্যান্ডের ওপর তাদের জিনিসপত্র রাখে, তারই একটা গড়ের মাঠের দিক থেকে শূন্য দিয়ে পাক খেতে খেতে উড়ে এসে আমাদের ঠিক সামনে একটা চলন্ত ডবল ডেকারের দোতলায় আছড়ে পড়ে পরক্ষণেই আবার ছাড়া পেয়ে কার্জন পার্কের দিকে উড়ে গেল। পার্ক স্ট্রিটের কাছাকাছি এসে দেখি ট্রাম বন্ধ, কারণ একটা দেবদারু গাছ ভেঙে লাইনের উপর পড়েছে। ফেলুদার ইচ্ছে ছিল আমাদের পার্ক স্ট্রিটের পুরনো গোরস্থানটা দেখিয়ে নিয়ে যাবে, কিন্তু সেটা আর এই ঝড়ের জন্য হলো না। যদি যেতাম তাহলে হয়তো একটা ঘটনা চোখের সামনে দেখতে পেতাম, যেটার বিষয় পরদিন সকালে কাগজে বেরোল। ২৪শে জুনের প্রলয়ঙ্কর ঝড়ে সাউথ স্ট্রিট গোরস্থানে একটা গাছ ভেঙে পড়ে। নরেন্দ্রনাথ বিশ্বাস নামের এক পৌর ভদ্রলোক গুরুতরভাবে জখম করে, তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবশ্য তিনি সন্ধেবেলা এই আদ্যিকালের গোরস্থানে কি করছিলেন সে খবর কাগজে লেখেননি।
পরদিন সকাল আর দুপুরের অর্ধেকটা বাদলার উপর দিয়ে গেল। ফেলুদা কোত্থেকে জানি একটা ১৯৩২ সালের ক্যালকাটা অ্যান্ড হাওড়ার ম্যাপ জোগাড় করেছে। দুপুরে খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে পান মুখে পুরে একটা চারমিনার ধরিয়ে ও ম্যাপটার ভাঁজ খুলল। সেটাকে মাটিতে বিছানোর জন্য টেবিল চেয়ার সব ঠেলে দেয়ালের গায়ে লাগিয়ে দিয়ে মেঝের মাঝখানে ৬ ফুট বাই ৬ ফুট জায়গা করতে হলো। ম্যাপের পর হামাগুড়ি দিয়ে আমরা কলকাতার রাস্তাঘাট দেখছি। ফেলুদা বলছে, রজনী সেন খুঁজিস না, এ অঞ্চলটা তখন জঙ্গল। এমন সময় জটায়ু এলে। আজ আর ধুতি পাঞ্জাবি নয়, গাঢ় নীল টেরিকটের প্যান্ট আর হলদে বুশশার্ট। ৭৬টা গাছ পড়েছে কলকাতা কালকের ঝড়ে, ঘুরেই ঘোষণা করলেন ভদ্রলোক। আর আপনার কথা রেখেছি মশাই, এখন আর হর্ন শুনলে হিন্দি ফিল্মের কথা মনে পড়বে না। আজ তারা নেই, তাই চা খেয়ে বেরোনো হলো। ৭৬টা গাছ পড়ার খবর কাগজে পড়ে বিশ্বাস হয়নি, কিন্তু পার্ক স্ট্রিট থেকে নিজের চোখে ১৯টা গাছ বা গাছের ডাল পড়ে থাকতে দেখলাম। তার মধ্যে সাদার্ন এভিনিউতেই ৩টা। তাও এর মধ্যে কত ডালপালা যে সরিয়ে ফেলা হয়েছে কে জানে। গোরস্থানের গেটের সামনে যখন পৌঁছালাম, তখন জটায়ের দিকে চেয়ে দেখি তার স্বাভাবিক ফুর্তি ভাবটা একটু কম। ফেলুদা তার দিকে জিজ্ঞাসু দৃষ্টি দিতেই ভদ্রলোক বললেন, একবার এক সাহেবকে কবর দিতে দেখেছিলাম 41-এ রাঁচিতে। কাঠের বাক্সে গর্তে নামিয়ে যখন তার উপর চাবড়া চাবড়া মাটি ফেলে না, সে এক বিভৎস শব্দ মশাই। সে শব্দ এখানে শোনার কোনো সম্ভাবনা নেই, বললেন ফেলুদা। এই গোরস্থানে গত ১০০ বছরে কোনো মৃত ব্যক্তিকে সমাধিস্থ করা হয়নি। গেট দিয়ে ঢুকতেই ডাইনে দারোয়ানের ঘর। দিনের বেলা যে কেউ এ গোরস্থানে ঢুকতে পারে, তাই দারোয়ানের বোধহয় বিশেষ কোনো কাজ নেই। তবে হ্যাঁ, বলল ফেলুদা, একটা ব্যাপার একটু নজর রাখতে হয়, যাতে সমাধির গা থেকে কেউ মার্বেলের ফলক খুলে না নেয়। ভালো ইটালিয়ান মার্বেল বাজারে বিক্রি করলে বেশ ২ পয়সা আসে। দারোয়ান ঘর ছেড়ে বেরিয়ে এলো। দেখে বলে দিতে হয় না সে বিহারের লোক। খৈনিটা মনে হয় সবেমাত্র মুখে পুড়েছে। কাল এখানে একজন বাঙালি বাবু জখম হয়েছেন, মাথায় গাছ পড়ে। আচ্ছা, সে জায়গাটা দেখা যায়? ও রাস্তা সে সিধা চালিয়ে যান, একদম এন্ড তাক। বায়ে ঘুমলেই দেখতে পাবেন। আভি তাক পড়া হ্যায় উহা। আমরা ৩ জন ঘাস গজিয়ে যাওয়া বাঁধানো রাস্তাটা দিয়ে এগিয়ে গেলাম। দুদিকে সমাধির সারি, তার এক একটা ১২-১৪ হাত উঁচু। ডাইনে কিছু দূরে একটা সমাধি প্রায় ৩ তলা বাড়ির সমান উঁচু। ফেলুদা বলল, ওটা খুব সম্ভবত পণ্ডিত উইলিয়াম জোন্সের সমাধি। এর চেয়ে উঁচু সমাধি নাকি কলকাতায় আর নেই। প্রত্যেক সমাধির গায়ে সাদা কিংবা কালো মার্বেলের ফলকে মৃত ব্যক্তির নাম, জন্মের তারিখ আর মৃত্যুর তারিখ, আর সেই সঙ্গে আরও কিছু লেখা। কয়েকটা বড় ফলকে দেখলাম অল্প কথায় জীবনী পর্যন্ত লেখা আছে। বেশিরভাগ সমাধি চারকোনা থামের মতো, নিচে চওড়া, উপরে সরু হয়ে উঠেছে। লালমোহনবাবু সেগুলোকে বললেন বোরখা পরা ভূত। কথাটা খুব খারাপ বলেননি, যদিও এ ভূতের নাড়াচাড়ার উপায় নেই। এ ভূত প্রহরী ভূত। মাটির নিচে কফিনবন্দি হয়ে যিনি শুয়ে আছেন, তাকেই যেন গার্ড করছেন এই ভূত। এই স্তম্ভগুলোই ইংরেজি নামটা জেনে রাখত সে। একে বলে ওবেসলিক। লালমোহনবাবু বারপচে বিড়বিড় করে কথাটা আওড়েই নিলেন। আমি বাদিক থেকে ডান দিক চোখ ঘুরাচ্ছি আর ফলকের নামগুলো বিড়বিড় করছি। জ্যাকসন, ওয়ার্ডস, ওয়েলস, লার্কিন্স, কিপস, ওল্ডহ্যাম। মাঝে মাঝে দেখছি পাশাপাশি একই নামের বেশ কয়েকটি সমাধি রয়েছে। বোঝা যাচ্ছে সবাই একই পরিবারের লোক। সবচেয়ে আগের তারিখ যা এখন পর্যন্ত চোখে পড়ছে তা হচ্ছে ২৮শে জুলাই
1779। তার মানে ফরাসি বিপ্লবের 12 বছর আগে। রাস্তার শেষ মাথায় পৌঁছে বুঝতে পারলাম গোরস্থানটা কত বড়। পার্ক স্ট্রিটের ট্রাফিকের শব্দ এখানে ক্ষীণ হয়ে আছে। ফেলুদা পরে বলেছিল এখানে নাকি 2000-এর বেশি সমাধি আছে। লালমোহনবাবু লোয়ার সার্কুলার রোডের দিকটার গোরস্থানের গায়ে লাগা একটা ফ্ল্যাট বাড়ির দিকে দেখিয়ে বললেন, ওকে লাখ টাকা দিলেও নাকি উনি ওখানে থাকবেন না। গাছে যেটা ভেঙেছে বলে কাগজে বেরিয়েছে সেটা আসলে প্রশাখা সমেত একটা প্রকাণ্ড আম গাছের ডাল। সেটা পড়েছে একটা সমাধির বেশ খানিকটা ধ্বংস করে। এছাড়াও আরও অনেক ডালপালা চারদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। আমরা সমাধিটার দিকে এগিয়ে গেলাম। এটা অন্যগুলোর তুলনায় বেটে। লালমোহনবাবুর কাঁধ অব্দি আসবে বড়জোর। বোঝা যায় এমনিতেই সেটার অবস্থা বেশ কাহিল ছিল। যেদিকে ডালের ঘা লাগেনি সেদিকটাও ফাটল ধরে চৌচির হয়ে আছে। পলেস্তরা খসে ইট বেরিয়ে আছে। ঘা লাগার দরুন শ্বেত পাথরের ফলকটাও ভেঙেছে। তার খানিকটা সমাধির গায়ে এখনও লেগে আছে। বাকিটা 8-10 টুকরো হয়ে ঘাসের উপর পড়ে আছে। বৃষ্টি হয়ে চারদিকটায় এমনিই জল কাদায় ভরা, কিন্তু এখানে যেন কাদাটা অন্য জায়গার চেয়ে একটু বেশি। আশ্চর্য, বললেন লালমোহনবাবু। গড কথাটা কিন্তু এখনো সমাধির গায়ে লেখা আছে। শুধু গড নয়, বলল ফেলুদা, তার নিচে শালের অংশ দেখতে পাচ্ছেন না? ইয়েস, 185 তারপর ভাঙা। বোঝাই যাচ্ছে এই গড হল আপনার সেই ঈশ্বর, সকলের কর্তা গড। তাই কি? ফেলুদার প্রশ্ন শুনে তার দিকে তাকালাম। তার ভ্রু কোঁচকানো। বলল, আপনি অন্য সমাধিগুলো বিশেষ মন দিয়ে দেখেননি দেখছি। দেখুন না ওই পাশেরটার দিকে। পাশে আরেকটা বড় সমাধি রয়েছে। তার ফলকে লেখা, টু দ্য মেমোরি অফ ক্যাপ্টেন পি ওরেলি HM 44 রেজিমেন্ট, who died 25th May 1823, aged 38 years। লক্ষ্য করুন, নামের নিচেই আসছে সাল তারিখ। বেশিরভাগ ফলকেই তাই। আর গড কথাটা অন্য কোনো ফলকে দেখলেন কি? ফেলুদা ঠিকই বলেছে। এই পথটুকু আসার মধ্যে আমি নিজে অন্তত 30টা ফলকের লেখা পড়েছি, কিন্তু কোনোটাতে গড দেখিনি। তার মানে বলছেন গড হল মৃত ব্যক্তির নাম? গড কারোর নাম হয় বলে আমার মনে হয় না, যদিও ঈশ্বর বা ভগবান নামটা হিন্দুদের মধ্যে আছে। লক্ষ্য করুন, গডের জি এর বাঁদিকে ইঞ্চিখানেক ফাঁকা দেখা যাচ্ছে, অর্থাৎ বাঁদিকে ওর গায়ে গায়ে কোনো অক্ষর ছিল না, কিন্তু ডিয়ের ডান দিকটাই ফাঁকা আছে কিনা বোঝা যাচ্ছে না, কারণ সে জায়গাটায় পাথর ভেঙে পড়ে গেছে। আমার ধারণা এটা যার কবর তার পদবীর প্রথম 3টে অক্ষর হল জিওডি, যেমন গডফ্রি বা গডার্ড। সে তো পাথরের টুকরোগুলো জড়ো করে পাশাপাশি। লালমোহনবাবু কথাটা বলতে বলতে ভাঙা ডালপালার উপর দিয়ে সমাধিটার দিকে এগিয়ে তার ধারে পৌঁছাতেই হঠাৎ ছড়াৎ করে খানিকটা নিচের দিকে নেমে গেলেন। গর্তে পা পড়লে যেমন হয় ঠিক তেমনি। কিন্তু ফেলুদা ঠিক সময়ে তার লম্বা হাত দুটি বাড়িয়ে তাকে খপ করে টেনে তুলে শক্ত জমিতে দাঁড় করিয়ে দিল। ব্যাপারটা কি? ওখানে গর্ত হলো কি করে? কেমন যেন খটকা লাগছিল, বলল ফেলুদা। ভাঙল আম গাছ, অথচ আম পাতার সঙ্গে জাম কাঁঠাল কি করছে তাই ভাবছিলাম। লালমোহনবাবু এমনিতেই গোরস্থানে এসে একটু গুম মেরেছিলেন, তারপর এই ব্যাপার। প্যান্টের ধুলো ঝাড়তে ছাড়তে, এই একটু বাড়াবাড়ি মশাই, বলে ভদ্রলোক একপাশে সরে গিয়ে আমাদের দিকে পেছন করে বোধহয় নিজেকে সামলাবার চেষ্টা করলেন। তবসে খুব সাবধানে ডালপালাগুড়া সরাত। আমি আর ফেলুদা গর্ত বাঁচিয়ে জায়গাটা পরিষ্কার করতেই বেশ বোঝা গেল কবরের পাশটায় হাতখানেক গভীর খালের মতো রয়েছে। সেটা আগেই ছিল না সম্প্রতি কেউ খুঁড়ে করেছে, সেটা ফেলুদা বুঝে থাকলেও আমি বুঝলাম না। ফেলুদা এবার মার্বেলের টুকরোগুলোর
মন দিল। দুজনের মিলে 11টা টুকরো জড়ো করে মিনিট 10 ঘাসের পর জিগস পাজল খেলে সেগুলোকে ঠিক ঠিক জায়গায় বসিয়ে দিলাম। তার ফলে জিনিসটা এরকম দাঁড়ালো: সার্কিট টু দ্য মেমোরি অফ থমাস উইন, 24th এপ্রিল 880, 180। গডউইন, বলল ফেলুদা, টমাস গডউইনের পুণ্যস্মৃতির উদ্দেশ্যে। ওবিটি হল ওবিটস অর্থাৎ মৃত্যু, আর এইটি হল এটাটাটিস অর্থাৎ বয়স। এখন কথা হচ্ছে, ও মশাই, জটায়ু হঠাৎ চেঁচিয়ে উঠে আমাকে বেশ চমকে দিলেন। ঘুরে দেখতেই ভদ্রলোক একটা চৌকার চ্যাপ্টা কালো জিনিস আমাদের দিকে তুলে ধরে বললেন, 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের ডিনার হবে কি? কি পেলেন ওটা? আমরা দুজনেই বেশ আগ্রহের সঙ্গে এগিয়ে গেলাম। লালমোহন বাবুর হাতে একটা কালো মানি ব্যাগ, আর তার ডান হাতে 3টে 10, একটা 5 আর একটা 2 টাকার নোট। টাকার ব্যাগ দুটারই অবস্থা বেশ শোচনীয়। ভদ্রলোকের ভয় কেটে গিয়ে এখন একটা বেশ মারদিস্পা। বেশ বুঝতে পারছেন যে ফেলুদার জন্য একটা ভালো ক্লু জোগাড় করে দিয়েছেন। ফেলুদা ব্যাগটা খুলে খাপগুলোর ভিতর যা ছিল সব বার করল। 4 রকম জিনিস বেরোলো খাপ থেকে। 1 নম্বর, এক গোছা ভিজিটিং কার্ড, যাতে ইংরেজিতে লেখা এম.এন. বিশ্বাস, ঠিকানা টেলিফোন নেই। ফেলুদা বলল, দেখেছেন খবরের কাগজের কাণ্ড, নরেন্দ্রমোহনকে নরেন্দ্রনাথ করে দিয়েছে। 2 নম্বর হচ্ছে 2টো খবরের কাগজের কাটিং। একটাতে এই সাউথ পার্ক স্ট্রিটে গোরস্থান প্রথম যখন খুলল তার খবর, আর আরেকটাতে আজকাল যাকে শহীদ মিনার বলি সেই অক্টারলোনি মনুমেন্ট তৈরি হবার খবর। তার মানে 2টো কাগজের টুকরাই 150-200 বছরের পুরাতো। বিশ্বাস মশাই এত প্রাচীন কাগজের কাটিং কোত্থেকে জোগাড় করলেন জানতে ভারী কৌতূহল হচ্ছে, মন্তব্য করল ফেলুদা। 3 নম্বর হচ্ছে পার্ক স্ট্রিটের অক্সফোর্ড বুক কোম্পানির একটা 12 টাকা 50 পয়সা ক্যাশ মেমো। আর 4 হলো এক টুকরো সাদা কাগজ, যাতে ডট পেনে ইংরেজিতে কয়েকটা লাইন লেখা। লেখার মাথামুন্ডু বুঝলাম না, যদিও ভিক্টোরিয়া নামটা পড়তে পেরেছিলাম। অক্টারলোনি মনুমেন্ট নিয়ে যে একটা লেখা দেখলাম সেদিন কাগজে, হঠাৎ বলে উঠলেন লালমোহনবাবু। আর যদ্দূর মনে পড়ছে লেখকের পদবি ছিল বিশ্বাস। হ্যাঁ, বিশ্বাস, কারেক্ট। কোন কাগজ? ফেলুদা জিজ্ঞেস করল। হয় লেখনী, না হয় বিচিত্রপত্র, ঠিক মনে পড়ছে না। আমি বাড়ি গিয়ে চেক করবে। জটের স্মরণশক্তি তেমন নির্ভরযোগ্য নয় বলেই হয় বোধহয় ফেলুদা এ ব্যাপারে আর কিছু না বলে সাদা কাগজের লেখাটা তার নিজের নোটবুকে কপি করে নিয়ে আসল কাগজ আর অন্য জিনিসগুলো মানিব্যাগে ভরে সেটা পকেটে নিয়ে নিল। তারপর মিনিট 5 ধরে কবরের আশপাশটা ভালো করে দেখে আরো 2টো জিনিস পেয়ে সেগুলোও পকেটে পুরল। সে 2টো হচ্ছে একটা ব্রাউন রগের কোটের বোতাম আর একটা নিতিয়ে যাওয়া রেসের বই। চল, দারোয়ানের সঙ্গে একবার কথা বলে বেরিয়ে পড়ি, আবার মেঘ করল। ব্যাগটা কি ফেরত দিবেন? জিজ্ঞেস করল লালমোহনবাবু। অবশ্য কোন হাসপাতালে আছে খোঁজ করে কাল একবার যাব। আর সে লোক যদি মরে গিয়ে থাকে, সে অনুমান করে তো আর তার প্রপার্টি আত্মসাৎ করা যায় না, সেটা নীতিবিরুদ্ধ। আর 37 টাকায় ব্লু ফক্সে 3 জনের চা স্যান্ডউইচের বেশি কিছুই হবে না। সুতরাং আপনি ডিনারের আশা ত্যাগ করতে পারেন। আমরা আবার উল্টো মুখে ঘুরে কবরের সারির মাঝখানের পথ দিয়ে গেটের দিকে এগোতে লাগলাম। ফেলুদা গম্ভীর। এরই ফাঁকে একটা চারমিনার ধরেই নিয়েছে। এমনিতে ও সিগারেট অনেক কমিয়ে দিয়েছে, কিন্তু রহস্যের গন্ধ পেলে নিজের অজান্তেই মাঝে সাঝে সাদা কাঠি মুখে চলে যায়। অর্ধেক পথ যাবার পর সে হঠাৎ থামল কেন তৎক্ষণাৎ বুঝতে পারেনি। তারপর তার চাহনি অনুসরণ করে একটা জিনিস দেখে আমার হাঁটার সঙ্গে সঙ্গে হার্টবিটটাও এক পলকের জন্য থেমে গেল। একটা গম্বুজওয়ালা সমাধি, যার ফলকে মৃত ব্যক্তির নাম রয়েছে
মিস মার্গারেট টেলপটন। তার ঠিক সামনে ঘাসে পড়ে থাকা একটা পুরনো ইটের উপর একটা সিকি খাওয়া জ্বলন্ত সিগারেট থেকে সরু ফিতার মতো ধোয়া কুণ্ডলি পাকিয়ে উপরে উঠছে। বৃষ্টি হবে বলেই বোধহয় বাতাসটা বন্ধ হয়েছে, নাইলে ধোঁয়া দেখা যেত না। ফেলুদা এগিয়ে গিয়ে 2 ইঞ্চি লম্বা সিগারেটটা তুলে নিয়ে মন্তব্য করল, গোল্ড ফ্লেক। জটায়ু বলল, বাড়ি চলো। আমি বললাম, একবার খুঁজে দেখব লোকটা এখানে আছে কিনা। সে যদি থাকতো, বলল ফেলুদা, তাহলে সিগারেট হাতে নিয়েই থাকতো, কিংবা হাত থেকে ফেলে দিয়ে পা দিয়ে মারিয়ে নিভিয়ে দিত। আধখাওয়া অবস্থায় এভাবে ফেলে যেত না। সে লোক পালিয়েছে এবং বেশ ব্যস্তভাবেই পালিয়েছে। দারোয়ান ঘরে ছিল না। মিনিট 3 অপেক্ষা করার পর সে পশ্চিম দিকের একটা ঝোপের পিছন থেকে বেরিয়ে হেলতে দুলতে এগিয়ে এসে বলল, আভি এক সুহা কো খাতম কর দিয়া। বুঝলাম ওই ঝোপের পিছনে চুহার সৎকার তিনি সেরে ফেলেছে। ফেলুদা কাজের কথায় চলে গেল। যার পর গাছ পড়েছিল তাকে জখম অবস্থায় প্রথম দেখল কে? দারোয়ান বলল, সেই দেখেছিল। গাছ পড়ার সময় সে গোরস্থানে ছিল না। তার নিজের একটা শার্ট উড়ে গিয়েছিল পার্ক স্ট্রিটে, সেটা উদ্ধার করতে গিয়েছিল। ফিরে এসে ব্যাপারটা দেখে। দারোয়ান ভদ্রলোকের মুখ চিনত, কারণ উনি সম্প্রতি আরো কয়েকবার এখানে এসেছেন গোরস্থানে। আর কেউ এসেছিল কালকে? मालूम नहीं बाबू, हम जब दौड़ के गया उस टाइम में तो और कोई नहीं था। এইসব সমাধির পিছনে লুকিয়ে থাকতে পারে তো। এটা দারোয়ান অস্বীকার করল না। আমারও মনে হচ্ছিল যে এই গোরস্থানের চেয়ে ভালো লুকোচুরির জায়গা বোধহয় সারা কলকাতায় আর একটিও নেই। নরেন বিশ্বাসের অবস্থা দেখে দারোয়ান রাস্তায় বেরিয়ে এসে এক পথচারী সাহেবকে খবরটা দেয়। বর্ণনা থেকে মনে হলো সেন্ট জেভিয়ার্সের ফাদার টাদার হতে পারে। তিনি নাকি ট্যাক্সি ডাকিয়ে নরেন বিশ্বাসকে হাসপাতালে পাঠানোর বন্দোবস্ত করেছে। আজ একটু আগে কাউকে আসতে দেখেছিলে? আভি? হ্যাঁ। না, দারোয়ান কাউকে আসতে দেখেনি। সে গেটের কাছে ছিল না। সে গিয়েছিল চুহার লাশ নিয়ে ওই ঝোপটার পেছনে। ওটা ফেলে দিয়েই ওর কাজ শেষ হয়নি, কারণ একটু সেরে প্রয়োজন হয়ে পড়েছিল। রাত্রে তুমি এখানে থাকো? হ্যাঁ বাবু, लेकिन रात को तो पहाड़ का कोई जरूरत नहीं होता। डर के मारे कोई आता ही नहीं। पहले लोअर सर्कुलर रोड साइड में दीवार टूटा था, लेकिन आजकल रात को कोई नहीं आता दरी में। তোমার নাম কি? मेरा नाम বরম দেও है। এই নাও। সালাম বাবু। দারোয়ানের হাতে 2 টাকার নোটটা বুঝে দেওয়ার ফল অবশ্য আমরা পরে পেয়েছিলাম। গডউইন, টমাস গডউইন। শিরোজাটার কপালে 6টা খাঁজ পড়ে গেল। শিরোজাটাকে আমি বলি বিশ্বকোষ, ফেলুদা বলে শ্রুতিধর। দুটোই ঠিক। একবার যা পড়েন, একবার যা শোনেন, মনে ধরলে ভোলেন না। ফেলুদাকে মাঝে মাঝে ওর কাছে আসতেই হয়, যেমন আজকে। ধরে উঠে হাঁটতে বেরোন শিরোজাটার লেকের ধারে। মাইল 2 হেঁটে বাড়ি ফিরে আসেন 6:30টার মধ্যে। বৃষ্টি হলেও বাদ নেই, ছাতা নিয়ে বেরোবেনি। বাড়ি ফিরে সেই যে তক্তপোষের উপরে বসেন, এক স্নান খাওয়া ছাড়া ওঠা নেই। সামনে একটা ডেস্ক, তারপর বই, ম্যাগাজিন, খবরের কাগজ। লেখেন না, চিঠিও না, ধোপার হিসাবও না, কিচ্ছু না, খালি পড়ে। টেলিফোন নেই। আমাদের সঙ্গে যোগাযোগ করার দরকার হলে চাকর জনার্দনকে দিয়ে পাঠান। 10 মিনিটে পৌঁছে যায় সে খবর। বিয়ে করে। বইয়ের বদলে বই নিয়ে ঘর করেন। বলেন, আমার সংসার, আমার স্ত্রী, পুত্র, পরিবার, আমার ডাক্তার, মাস্টার, ব্রাদার, সিস্টার, মাদার, ফাদার, সবই আমার বই। পুরান কলকাতার সম্বন্ধে ফেলুদার উৎসাহের জন্য সিধু জ্যাঠাই অনেকটা দায়ী। তবে সিধু জ্যাঠা শুধু কলকাতা না, সারা বিশ্বের ইতিহাস জানে। আপনারা শুনছিলেন সত্যজিৎ রায়ের গোরস্থানে সাবধান, পর্ব 1। পরবর্তী পর্ব শুনতে আমাদের গল্পের সওদাগর চ্যানেলে চোখ রাখুন।